আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও ক্লিপসের মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আপনারা এই ছোট্ট ক্লিপসটা মন দিয়ে শুনবেন, তারপরে আরো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লামা মামুনুল হকের যে বিষয়টা, সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। বিএনপির সাথে করতেন তাহলে এটা এটা হতো না, নিশ্চিতভাবেই আমি এমপিও হতাম এবং মন্ত্রীও থাকতাম। আচ্ছা, এই প্রস্তাবই আপনাকে দেওয়া হয়েছিল? এটা মানে এমন ছিল আমার কাছে অফার। সম্মানিত ভিউয়ার্স, কথাটি শুনতে পেলেন। এর আগের কথা বা পরের কথা সেগুলো আপনারা জানেন না। এর আগের যে কথাগুলো ছিল যে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হয়েছিল বিএনপির সাথে জোট করার জন্য। যদি সেটাই হয়ে থাকে তাহলে সেনাবাহিনীর চাপের মুখে তিনি নতি স্বীকার করেননি। অর্থাৎ তিনি ধরেই নিয়েছিলেন যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে এবং জামাতের সাথে যদি জোটবদ্ধ হয়ে রাজনীতি করে তাহলে তার যে চাওয়া পাওয়া সেটা পূরণ হবে। অর্থাৎ তিনি প্রাইম মিনিস্টারও হতে পারতেন। অর্থাৎ জামাতের সাথে তিনি যে নেগোসিয়েশন করছিলেন আসন ভিত্তিক, যে যার একটা আসনে জেতার মতো ক্ষমতা নেই, সেই লোকটা অনেকগুলো আসন দাবি করছিলেন। শেষ পর্যন্ত জামাত দিতে বাধ্য হয়, কিন্তু বিএনপির কাছে এত আসন তো চাইলেও পাবে না। হয়তো তাকে একাই দাঁড়াতে হতো বা বিএনপি তাকে জোটসঙ্গী হিসেবে একাই নিত, যেমন ভিপি নূর, আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি সহ যারা বিএনপির সাথে আতাত করছিল তারা কিন্তু একটি করে আসনই পেয়েছিল। হয়তো মাওলানা মামুনুল হকও একটি আসন পেত, কিন্তু সেই আসনে সে সন্তুষ্ট না। তার দরকার এত বড়, এতটুকু তো তার কিছু হবে না, তার দরকার এত বড়। তার খেসারটাই তাকে দিতে হচ্ছে। তিনি বলছেন যে আর্মির একটা চাপ ছিল, যদি আর্মির চাপ থেকে থাকে তাহলে সেই চাপটা তিনি অ্যাভয়েড করলেন কিভাবে? আর্মির চাপ তো অ্যাভয়েড করা যায় না, আমরা জানি। যদি আর্মিতে কাউকে চাপ দেয় সে চাপটা অবশ্যই নেয়া লাগে। অর্থাৎ এটা একটা ভণ্ডামি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের অনেক জায়গায় 5-7 হাজার ভোটের বিনিময়ে বিএনপির প্রার্থীরাও ঠকছে বা জামাতের প্রার্থীরাও হারছে। তার আসন থেকে 5-7 হাজার ভোটের ব্যবধানে সে পরাজিত হয়েছে। তার ফের ভোট গণনা করতে হবে, ঢাকা 8 আসনের সাথে তুলনা করছেন, অমুক আসনের সাথে তুলনা করছেন, তমুক আসনের সাথে তুলনা করছেন, কিন্তু এই কথাগুলো অমূলক। একবার ঘোষণা যদি হয়ে যায় আর কারোরই সে জায়গায় কিছু করার থাকে না। যেটা এর আগেও দেখছি যে একজন জয়ী প্রার্থীও সে যদি একবার পরাজয় হয়ে যায় বেসরকারি ভাবে, তাহলে মামলা টামলা আগর বাগর কোনো কিছু করেই তার কোনো লাভ হয় না। কিন্তু এই মামুনুল হক, তাকে আমরা মনে করতাম যে তিনি একজন ভালো মাপের একজন হুজুর, ভালো একজন মানুষ, কিন্তু আস্তে আস্তে তার যে চরিত্রটা সেটা বের হওয়া শুরু হয়েছে। মামুনুল হক মোটে একজন ভালো লোক না, তিনি স্বার্থান্বেষী একজন মানুষ। স্বার্থ যেখানে তিনিও সেখানে। স্বার্থের জন্য তিনি যা কিছু তাই করতে পারেন। এখন তিনি ববি হাজ্জাজ, যিনি পাশ করছেন তার আসন থেকে, আপনারা জানেন যে ববি হাজ্জাজ বাংলাদেশের সবচেয়ে ধনী পুত্র। অর্থাৎ বাংলাদেশের যে সবচেয়ে যে ধনী প্রিন্স মুসা বিন শমশের, সেই মুসা বিন শমশেরের পুত্র ববি হাজ্জাজ। এবং ববি হাজ্জাজ বাবার পরিচয়ে তিনি পরিচিত হতে চান না, তার নিজস্ব সক্রিয়তায় তিনি পরিচিত হতে চান। এবং মোহাম্মদপুর অঞ্চলে ববি হাজ্জাজের একটা গ্রহণযোগ্যতা আছে এবং তিনি শিক্ষক মানুষ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া করে আসছেন, পরে বাংলাদেশে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন। এবং জুলাই আন্দোলনে ববি হাজ্জাজের অনেক ভূমিকা ছিল, যেটা অস্বীকার করলে আমাদের চরম ভুল হবে। ববি হাজ্জাজ ওই আগস্টে, 5ই আগস্টের আগে আওয়ামী সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মানে মুখ্য ভূমিকায় তিনি ছিলেন। বেশ কিছু নেতা ছিলেন মুখ্য ভূমিকায়। এবি পার্টির ওনার নামটা আমার মনে আসছে না, ব্যারিস্টার কি যেন নাম, উনিও কিন্তু মুখ্য ভূমিকায় ছিল, বিশেষ করে শিক্ষকরা। তো শিক্ষকদের ভিতরে ববি হাজ্জাজও একজন। এই ববি হাজ্জাজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উনি হেরে গেছেন। তারপরে ইলেকশন কারসাজি বা বিভিন্ন কারসাজি বলে তিনি চালিয়ে নিচ্ছেন। আসলে হেরে যাওয়া প্রার্থীগুলোর প্রবণতাই হচ্ছে তারা একথাই বলে থাকে যে ভোট জালিয়াতি হয়েছে বা ভোট কারচুপি হয়েছে, বা বর্তমানে যে কথা ইলেকট্রনিক কারসাজি, এই কথাগুলো বলেই থাকে। যখন সন্ধ্যা পর্যন্ত ভোট
সুষ্ঠুভাবে হয়, তখন মামুনুল হক বেশ কিছু আসনে তার জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছিল আসন ভিত্তিক, মানে কেন্দ্র ভিত্তিক। তখনই তিনি বলছেন যে সুষ্ঠু ভোট হয়েছে এবং ফেয়ার ইলেকশন হয়েছে এবং জামাত ইসলাম ক্ষমতায় আসছে, এবং জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তিনি প্রধানমন্ত্রী না হতে পারলেও স্বরাষ্ট্রমন্ত্রী বা অর্থমন্ত্রী বা যে কোনো একটা মন্ত্রী হতে পারতেন। এটাই ছিল তার খায়েশ। সেই খায়েশটা যখন পূরণ হয়নি তখন তিনি এই আবল তাবল কথাগুলো বলছেন। আমি মূল যে টক শোটা সেটা আমি শুনছি। বিএনপিও তাকে প্রস্তাব দিয়েছিল একটি আসনের বিনিময়ে তিনি বিএনপির সাথে জোটে আসতে পারেন, কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। তিনি চাইছে এতগুলো আসন বিএনপির পক্ষে দেওয়া সম্ভব না, কারণ বিএনপি 17 বছর নির্বাচন বিমুখ ছিল, তাদের অনেক নেতা জমে গেছে। সেই জায়গা থেকে ছোট ছোট নামমাত্র দলের সাথে জোট করে বিএনপির কোনো ফায়দা হবে বলে বিএনপি মনে করেনি, তাই তাদের সাথে জোট করেনি। আপনারা জানেন যে বিএনপি অনেকগুলো দলকে তারা কিন্তু সেটে দিছে। আসম আব্দুর রব হেভিয়েট একজন নেতা, মাহমুদুর রহমান মান্না, তার মতো লোককেও তারা জোট থেকে বের করে দিতে বাধ্য হয়েছে। কারণ মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন এবং ঢাকা 18 আসন তিনি নিজে দাবি করছেন, এবং তার অনেকগুলো আসন দরকার। এই আসনগুলো বিএনপির পক্ষে দেওয়া সম্ভব না। মামুনুল হকের বিষয়টা হচ্ছে তাই, তিনি অনেকগুলো আসন পাওয়ার জন্য জামাতের ইসলামের সাথে আতাত করছে, এবং তার যে কেলেঙ্কারিগুলো আপনারা জানেন যে তিনি গ্রেপ্তার হওয়ার পরে যে লোকগুলো তার অজুর পানি, তার খাবার, তার পরিচর্যা করেছেন, এই যে 5ই আগস্টের পরে তাদের খোঁজকে একবার তিনি নিছেন? নেন নাই। কারণ সে লোকগুলো এখনো কারাবন্দী অবস্থায় আছেন। অর্থাৎ ক্ষমতা একবার যদি পাওয়ার স্বাদ জাগে তাহলে ওই লোকগুলোর কথা তার মনে থাকে না। তার উচিত ছিল তিনি কারাবন্দী হয়ে যাওয়ার পরে এই যে লোকগুলো কারাবন্দী অবস্থায় এখনো আছে তাদেরকে মুক্ত করা। তিনি সেটা না করতে গিয়ে তিনি রাজনীতি করতে আসছেন। তার কি প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা আছে? আমরা তো আগেই জানছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে এবং নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসবে। এটা হয়তো আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। নির্বাচন চলাকালীন যে ভিডিওগুলো আমি করছি, সেই ভিডিওতে আমি আমার যে প্রেডিকশন ছিল যে বিএনপি 200+ আসন পাবে এবং জামাত 70 থেকে 80টা আসন পাবে, জামাত জোট। আমার কথা কিন্তু প্রায় অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর এই মামুনুল হকের মতো ব্যক্তিগণ তারা কিন্তু এই কথাগুলোকে ধুলায় উড়িয়ে দিয়েছে। তারা মনে করছে জামাত ইসলামের ধুয়ো উঠছে বা জামাত ইসলামে পাশ করে যাবে। আর জামাত তো রাজাকার, সে রাজাকারের দলে আপনি গেলেন কিভাবে? এই মামুনুল হক এনাদের মতো স্বার্থপরায়ণ ব্যক্তিগণ জীবনেও কোনোদিন মেম্বার অফ পার্লামেন্ট হতে পারবে না। এটাই আমার শেষ কথা। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।